রোজার এখন মরে যেতে ইচ্ছে করছে। তার মন বলছে যে জাভেদ তাকে এখনই গুলি করে দিক, তবে এবার পায়ে নয়, তার বুকের মধ্যে ঠিক বামে একটা গুলি করে দিক। ঝাঁঝরা হয়ে যাক তার বুকটা, যে বুকে একটু মায়া ভালোবাসা কিচ্ছু নেই। ক্ষত বিক্ষত হয়ে যাক তার হৃদয়, যে হৃদয় এখনো আহমেদকে বুঝতেই পারেনি। রোজার এসব চিন্তা ভাবনার মধ্যেই জেবা বলে উঠল, তবে মজার বিষয় কি জানো, আমি ওই দিন ড্রিঙ্ক করেইনি। আমি একদম স্বাভাবিক ছিলাম। আসলে আমার একটা প্ল্যান ছিল। সে সময় আমি তো ভেবেছিলাম যে আমি তখন আহমেদের কাছাকাছি যাব, আর সেই সময় মিডিয়ার লোকরা এসে আমাদেরকে সে অবস্থায় দেখে ফেলবে। আমি তো মিডিয়ার লোকেদেরকে আগেই খবর দিয়েছিলাম, এবং এরপর এটা জানাজানি হবার পর আহমেদ বাধ্য হয়ে নিজের পপুলারিটি বাঁচাতে আমাকে বিয়ে করে ফেলবে। কিন্তু কি আর বলবো, মাঝখান থেকে তুমি এসে প্ল্যান্টে ভেস্তে দিলে। রোজা নিভু নিভু স্বরে কিছু বলতে যাবে, ঠিক তখনই দূরে গাড়ির আওয়াজ শোনা গেল। রাত্রির নীরবতা যেন সেই শব্দে ভেঙে পড়ল। রোজা চোখ বন্ধ করে সেই শব্দ শুনল। এই গাড়ির শব্দটা খুব চেনা লাগছে তার। কেন যেন তার বুকটা ধুকপুক করছে। কেন যেন রোজার মনে হচ্ছে আহমেদ এখানে আসছে। রোজার ভাবনা শেষ হয়নি, তার মধ্যে একটা গাড়ি হঠাৎ করে তাদের মধ্যে এসে দাঁড়ালো। গাড়িটার দিকে সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল। রোজার চোখের পাপড়ি দিয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। কোনো মতে কষ্ট করে গাড়িটার দিকে ভালো করে তাকালো সে। সঙ্গে সঙ্গে তার বুকটা ধক করে উঠল। এই গাড়িটা তার চেনা, খুব চেনা। রোজা ঠোঁট কামড়ে বড় করে শ্বাস নিল। এই শ্যামপুর নামে জায়গাটার কথা শুধুমাত্র আহমেদই জানে। রোজার এখন উচিত ছিল আহমেদের এখানে আসার জন্য খুশি হওয়া, কিন্তু সে খুশি হতে পারল না। অপরাধবোধ জেগে উঠল তার মনের মধ্যে। সে কিভাবে এখন আহমেদের সামনে গিয়ে দাঁড়াবে, কিভাবে তাকে মুখ দেখাবে? এদিকে জাভেদ সহ সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। এখানে তো কারো আসার কথা নয়, এটা একটা জনবসতিহীন এলাকা। এরকম জায়গায় কোনো মানুষ আসা যাওয়া করে না। এই গাড়িতে কে এলো? আহমেদ গাড়ির ইঞ্জিন থামিয়ে একটুও দেরি করল না, দরজা খুলে বেরিয়ে এলো। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা, চোখে জ্বলন্ত আগুন। সেই আগুন যা শুধু একজন প্রেমিকের চোখে থাকে যখন তার ভালোবাসার মানুষ বিপদে পড়ে। আহমেদকে দেখে সবাই অবাক হয়ে গেল। শুধুমাত্র অবাক হলো না রোজা, সে চোখ বন্ধ করে মাটির দিকে মুখ নামিয়ে রাখল। আহমেদকে দেখে জেবা খুব ভয় পেল। কোনো রকম ভিড়ের মধ্যে ঢুকে কেটে পড়ল সে। এত ভিড়ের মধ্যেও আহমেদের চোখ পড়ল কর্দমাক্ত মাটিতে নিঃস্ব হয়ে পড়ে থাকা রোজার দিকে। রোজার দিকে চোখ পড়তেই তার ভেতরটা যেন এক মুহূর্তে ছিঁড়ে গেল। রোজার এই অবস্থা, শরীর ক্ষতবিক্ষত, রক্তের আভা, তা দেখে আহমেদ নিজেকে সামলে রাখতে পারল না। তার হৃদয়ে কষ্ট, কিন্তু মুখে চরম আত্মসংবরণ। রোজা? আহমেদ ফিসফিস করে বলে উঠল, যেন রোজার নামটি উচ্চারণ করতেই তার ভেতরকার সমস্ত ভালোবাসা ঝরে পড়ল। রোজা ঠিক শুনতে পেল, কেউ খুব কষ্টে তার নামটা ধরে ডেকেছে। সে শুনতে পেল, কিন্তু তাও মুখ তুলে তাকালো না। সবাই ভেবেছিল জাভেদ হয়তোবা আহমেদকে দেখে ভয় পাবে, কিন্তু জাভেদের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তার চোখে অবজ্ঞা ফুটে উঠল। তুমি এখানে কিভাবে? তুমি তো একটা গায়ক, গায়ক হয়ে কি এখানে নায়কগিরি করতে এসছো? সে উপহাস করে বলল, কিন্তু আহমেদের চোখ এক পলকও জাভেদের দিকে যায়নি। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে সোজা রোজার দিকে দৌড়ে গেল। তার চোখে শুধুই রোজা। তার এই আগমনে যেন চারপাশের বাতাসেও এক ধরনের উত্তেজনা এসে গেল। আহমেদ তো তখন থেকে মনে মনে ভেবেই রেখেছিল যে এখানে এসে আগে জাভেদকে নিজ হাতে খুন করবে, কিন্তু রোজাকে দেখার পর আশেপাশে তার আর কিছু খেয়াল থাকলো না। আহমেদ দৌড়ে এসে ভিজে যাওয়া রোজাকে চেপে ধরল। রোজার মুখটা দু হাতে চেপে ধরে উত্তেজিত স্বরে বলল, তুমি ঠিক আছো রোজা? ব্যথা পেয়েছো? ওরা কি তোমাকে আঘাত করেছে? কোথাও লেগেছে? দেখো তো আমাকে। আহমেদের কথা এলোমেলো, সে নিজেও ভিজে যাচ্ছে। বলতে বলতেই রোজার হাতের বাঁধন খুলে দিল আহমেদ। রোজা স্তব্ধ যন্ত্রের ন্যায় তখনও বসে রয়েছে। তার চোখ শুধু অবাক হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে। রোজা মনে মনে ভাবছে, সে যদি এখন ক্ষমা চায়, আহমেদ কি তাকে ক্ষমা করবে না? সে কখনো ভাবেনি আহমেদ এখানে আসবে, তাও একা।
তার মন ভেতরে ভেতরে আহমেদের প্রতি অভিমানে ভরে আছে। কিন্তু এই মুহূর্তে আহমেদের উপস্থিতি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। আপনি আপনি কেন এসেছেন? রোজা ক্ষীণ স্বরে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল একটা মিশ্র অনুভূতি, অভিমান আর বিস্ময়ের মিশ্রণ। আহমেদ ধীরে ধীরে গভীরভাবে রোজার চোখের দিকে তাকালো। কেন যেন আহমেদের মনে হলো রোজা একটু আগে খুব কান্না করেছে। মায়ে ভরা নয়নজোড়া অশ্রুসিক্ত হয়ে রক্তের মতন লালাভা ফুটে রয়েছে। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? সব কিছু জানার পরেও আমি বসে থাকবো? তুমি তাই ভেবেছিলে রোজা? নিজের মতো ভাবো আমাকে। আহমেদের কণ্ঠ ছিল গভীর, আবেগময় এবং তাতে ছিল এক ধরনের চরম প্রতিজ্ঞা। রোজা কিছু বলতে পারল না। আহমেদের বলা শেষের কথাটা একদম তার বুকে গিয়ে বিঁধল। এতক্ষণ ধরে নিজের গুলিতে আঘাতপ্রাপ্ত পায়ে যন্ত্রণা অনুভব না করলেও আহমেদের উপস্থিতিতে কেন যেন রোজার এখন পুরো শরীরটায় ব্যথা করেছে। এই মুহূর্তে রোজা এখন সমস্ত যন্ত্রণা অনুভব করতে পারছে। অসম্ভব ব্যথা করছে তার পায়ে, যেখানে গুলিটা লেগেছে। এই দৃশ্য দেখে জাভেদের রাগ আরও বেড়ে গেল। সে বিরক্তির স্বরে বলে উঠল, এখানে কি সিনেমা শুটিং চলছে? তোমরা তোমাদের নাটকগুলো বন্ধ করো তো, অসহ্যকর। আহমেদ রোজার থেকে চোখ সরিয়ে চোখ শক্ত করে জাভেদের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, শুক্রিয়া আদায় কর, তুই এখনো বেঁচে আছিস জাভেদ। একটু আগে জাভেদ তার দলবল নিয়ে চলে গিয়েছে শ্যামপুর থেকে। আজ ইচ্ছে করেই আহমেদ বা রোজা কেউ কিছু করেনি। এই জায়গাটা এমনিতেই তেমন একটা ভালো নয়। তার মধ্যে তাদের সাথে আজ কোনো রকম অস্ত্র নেই। যাওয়ার আগে জাভেদ হুমকিস্বরূপ আহমেদ এবং রোজাকে বলে গিয়েছে, আজ তোদের ইচ্ছে করে ছেড়ে দিলাম, এনেছিলাম শুধুমাত্র হুমকি দেওয়ার জন্য। একটা কথা মনে রাখ, আমার পেছনে লাগতে আসিস না, এখনো সময় রয়েছে। আমার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়ে এমনিতেই অনেক বড় ক্ষতি করেছিস আমার। এই জন্য আজ শুধুমাত্র ট্রেলার দেখলাম, বেশি বাড়াবাড়ি করলে দুটোকেই একদম গুম করে দেব। আহমেদ চুপ ছিল। ইচ্ছে করে কিছুই বলেনি। সে আজ কোনো রকম ভায়োলেন্স চাচ্ছে না। যাওয়ার আগে জাভেদ আহমেদ এবং রোজার গাড়িগুলো কেউ পুড়িয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে, আজ দেখি তোরা এখান থেকে বের হোস কি করে। সমস্ত কিছু শেষ করে দিয়ে জাভেদ রায়ান শ্যামপুর থেকে বেরিয়ে গিয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গিয়ে মুষলধারে বৃষ্টি পড়তে থাকলো। আহমেদ রোজাকে আরও চেপে ধরে। রোজা দুর্বল কণ্ঠে বলল, আমরা এখন ফিরে যাব কি করে? আহমেদ রোজার গালে হাত গলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, শ্যামপুরে এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার একটা বাংলো রয়েছে। আজকের রাতটা সেখানে থাকি। এখন এখানে নেটওয়ার্কও পাবো না। কাল সকালে কোনোভাবে সৌরভকে খবর দেব। এখন ওঠো এখান থেকে, অনেকক্ষণ ভিজছ, জ্বর চলে আসবে। আহমেদ রোজাকে টেনে তুলতে গেল। সেই মুহূর্তে রোজার পায়ে টান লাগলো। আর্তনাদ দিয়ে চিৎকার করে উঠল সে। চমকে গেল আহমেদ। কি হলো রোজা, ব্যথা পেয়েছ? কোথাও লেগেছে? আমি তো তোমাকে সেভাবে ধরিনি। রোজা দুর্বল চোখে তাকালো আহমেদের দিকে। একটু চিৎকার দিতেই লোকটা কেমন উত্তেজিত হয়ে গেল। আহমেদ এখনও বুঝতেই পারেনি যে রোজার পায়ে গুলি লেগেছে। রোজা প্রথমে চাইল না বলতে, কিন্তু এভাবে আরও কিছুক্ষণ থাকলে রোজার পায়ে ইনফেকশন হয়ে যেতে পারে। রোজা ধীরে ধীরে বলল, আমার পায়ে গুলি লেগেছে। আহমেদ থমকে গেল। অবাক হয়ে ভয়ত কণ্ঠে কিছু বলতে গেলেই রোজা আবারও বলে ওঠে, সমস্যা নেই, পায়ের ভেতরে ঢোকেনি, শুধুমাত্র ঘেঁষে বেরিয়ে গিয়েছে। শান্ত ও হতাশায় ভরা রাতের অন্ধকারে আহমেদ থমকে বসে রোজার দিকে তাকালো। তার প্রিয় নারীর শরীর ক্ষতবিক্ষত এবং আহত পায়ের দিকে তার নজর পড়তেই হৃদয়ে এক রক্তক্ষরণ অনুভব করলো। আহমেদ আহাজারি করে বলতে লাগলো, এটা কিভাবে হলো? হ্যাঁ, সাবধানে থাকো না কেন তুমি? বারবার সাবধানে থাকতে বলি, আল্লাহর হস্তে একটা কথা শোনো না তুমি আমার। বেশি মাতাব্বরি করতে কে বলেছিল তোমায়? হায় আল্লাহ, এখন এখানে কোনো হসপিটালও নেই। এই মুহূর্তে তোমাকে হসপিটালে নিয়ে যাব কিভাবে? এটা তো ইনফেকশন করতে পারে। তুমি এই রক্তাক্ত পা নিয়ে বৃষ্টির মধ্যে ছিলে। আমি 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 ঠিক আছি। রোজা বলল, কিন্তু তার কণ্ঠে ছিল এক ধরনের নৈরাজ্য। সে চাইছিল শক্তিশালী থাকতে, কিন্তু নিজেকে দমিয়ে রাখতে পারছিল না। আহমেদ তার পায়ের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, দেখতে তো পাচ্ছি কতটা ঠিক আছো।
এই জন্য তুমি তখন এভাবে ছিলে। তাই তো বলি, তোমার মতো একটা মেয়ে জাভেদের সামনে এভাবে দুর্বলভাবে বসে থাকার কথা নয়। তুমি তো পারলে জাভেদকে ঘুষি মেরে দিতে। কথা মিথ্যে নয়, আসলে গুলিটা না লাগলে রোজা একা একাই সবাইকে হ্যান্ডেল করতে পারত। জাভেদ তো মোটের ওপর 15 থেকে 20 জন লোক নিয়ে এসেছে। এরকম গুটি কয়েক ছেলে পেলে তো রোজার বাঁ হাতের খেল। আহমেদ এবার আরও কাতর কণ্ঠে বলে উঠল, এখন কি হবে এটার? খুব ব্যথা করছে? অবশ্যই তো ব্যথা করবেই। তোমার খুব ঠান্ডা লাগছে তাই না? দাঁড়াও। আহমেদ নিজের গায়ের জ্যাকেটটা খুলে ফেলল। ভাগ্যিস ভেতরে টি শার্ট পরে এসেছিল। রোজার গায়ে জ্যাকেটটা পেঁচিয়ে দিয়ে পকেট থেকে রুমাল বের করে রোজার পায়ের আহত স্থানটা বেঁধে দিল। রোজা একটু ব্যথা পেলেও চোখ বন্ধ করে সহ্য করলো। চোখ খিচে বন্ধ করে থাকা রোজার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু হবে না, ঠিক হয়ে যাবে রোজা। একটু সহ্য করে নাও। বাংলোতে চলো, আমি গরম পানি দিয়ে পুরো আহত স্থানটা পরিষ্কার করে দেব। আজকের রাতটা কোনো মতো কষ্ট করে পার করে দাও মাই কুইন। কালকে ভোরে হসপিটালে নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? একটু কষ্ট করে সহ্য করে নাও, ঠিক আছে? আহমেদের এসব কথায় আগে রোজা তাচ্ছিল হাসত, কিন্তু আজ তার জন্য আহমেদের এমন উত্তেজনা দেখে তার চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো সে। আহমেদ রোজার পায়ের ক্ষততে নরমভাবে স্পর্শ করলো। সেই গুলির দাগ এখনও তাজা। তার হৃদয় ভেঙে এলো। রোজা একটা শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে আস্তে করে বলল, সরি। আহমেদ প্রথমে অবাক হলো। মাথা নামিয়ে রাখা রোজার দিকে তাকিয়ে কিছু একটা মনে করে বলে উঠল, ভাববা ভূতের মুখে রাম রাম। তো কিসের জন্য সরি বলছো শুনি? রোজা একইভাবে উত্তর দিল। এমনিতে ইচ্ছে করলো তাই। আহমেদ ব্যঙ্গ করে বলে উঠল, তোমার সরি তোমার কাছে রেখে দাও রোজা। এসব সরি ধুয়ে কি আমি পানি খাবো? আচ্ছা, সরি বলতে তুমি আমার তোমাকে হলেই চলবে। এখন ওটা তো তাড়াতাড়ি, বাংলোতে যেতে লাগবে। এমনিতেই ভিজে গেছো, আরও ভিজলে জ্বর চলে আসবে। রোজা এবার অসহায় কণ্ঠে বলে উঠল, আমার খুব ঠান্ডা লাগছে, পা অবশ হয়ে গিয়েছে, হয়তো হাঁটতে পারবো না। আহমেদ ভ্রুকুচকে বলে উঠল, তোমাকে হাঁটতে বলছে কে? আকাশে মেঘের গর্জন আর একটানা বৃষ্টি যেন পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। বৃষ্টির ভারী ফোঁটাগুলো পাথরের মতন আঘাত করছে। মাটি জলমগ্ন, পথে হাঁটা প্রায় অসম্ভব। চারপাশের এই বিশৃঙ্খলার মধ্যে আহমেদের মন তীব্র অস্থিরতায় ছটফট করছে। যখন যন্ত্রণা ও দুর্বলতায় রোজার চোখ ভারী হয়ে এসেছে, ঠিক তখনই হুট করেই আহমেদ কোনো দ্বিধা না করে রোজাকে কোলে তুলে নেয়। তার নিজের শরীর ভিজে তীব্র শীতল বৃষ্টিতে কাঁপলেও রোজা নিজের ব্যথা যন্ত্রণা সব ভুলে গিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে, যে এখন তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। রোজার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, পায়ের যন্ত্রণা ধীরে ধীরে তীব্র হচ্ছে। কিন্তু আহমেদের উষ্ণ শরীরের স্পর্শে সে কিছুটা স্বস্তি খুঁজে পায়। দুজনের নিঃশব্দ বোঝাপড়া, কোনো কথা নয়, শুধু স্পর্শে সমস্ত কিছু বলা হয়ে যাচ্ছে। আহমেদের শক্ত হাতের মধ্যে নিজেকে একেবারে নিরাপদ মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে রোজা জানে আহমেদের নিজের চিন্তার বোঝা কম নয়। বৃষ্টির মাঝে তার গা থেকে গড়িয়ে পড়া পানির ধারা যেন রোজার যন্ত্রণাকেও কিছুটা ধুয়ে নিয়ে যেতে চাইছে। তার শ্বাস ক্রমশ ভারী, আর আহমেদের মুখে গভীর উদ্বেগের ছাপ। সেই মুহূর্তে রোজা একবার চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করে আহমেদের কোলের উষ্ণতায় তার শক্ত হাতের আশ্রয়ে যেন অজানা এক আরামের বোধ মিশে আছে, যা তাকে এই ব্যথা ভুলিয়ে দিতে চায়। আজ থেকে 4 বছর আগের মতো নিজেকে সবচেয়ে অসহায় ও দুর্বল মনে হচ্ছে। হঠাৎ করে রোজার অতীতের আহমেদের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। কত ভালোবাসে তারা একে অপরকে। আহমেদ তো ঠিকই পারল নিজের ভালোবাসাকে সত্যি প্রমাণ করতে। রোজা কেন পারল না? সে কেন অবিশ্বাসের আধারে ডুবে না গিয়ে নিজের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না? রোজা দুহাতে আহমেদের গলা পেঁচিয়ে ধরে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজা একবারও সামনে তাকায়নি। আহমেদ তাকে কোথায় কোন রাস্তায় নিয়ে যাচ্ছে সেটা দেখারও প্রয়োজন বোধ মনে করল না সে। আহমেদের গাল গলা ঘাড় দিয়ে বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় চুয়ে পড়ছে। রোজা অদ্ভুত চোখে মুগ্ধতার সাথে পর্যবেক্ষণ করতে থাকলো সেটা। এই অন্ধকারেও আহমেদের ঘাড় গলায় বিন্দু বিন্দু হয়ে থাকা পানির ফোঁটাগুলো মুক্তোর মতন জলজল করছে।
রোজার বেহায়া মনটার ইচ্ছে করলো সেগুলো ছুঁয়ে দিতে। আশ্চর্য, কোথায় গেল তার সেই ব্যক্তিত্ব? কোথায় গেল তার এই এতদিন ধরে গড়ে ওঠা কঠিন মনোভাব? ওই আগের মতোই তো সে দুর্বল হয়ে পড়ল। কিন্তু কোথা থেকে যেন একটা অদৃশ্য বাধা পেল। রোজার ভেতরের এক ক্ষিপ্ত সত্তা যেন চেঁচিয়ে প্রতিবাদ করতে থাকলো। লুচু মেয়ে হয়েছিস তুই রোজা, ছি! এভাবে কেউ কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকে, তাও আবার এমন ঘোর লাগা দৃষ্টিতে? ছি রোজা, চোখ দিয়ে তো গিলে খাচ্ছিস। তোকে ভালো মনে করেছিলাম। এই সাবধান, আবারও সেই আগের মতো দুর্বল হয়ে যাচ্ছিস তুই। তৎক্ষণাৎ রোজার আরেক সত্তাও প্রতিবাদী স্বরে বলে উঠল। তাকিয়ে রয়েছি, একদম ঠিক করেছি। আমি কি পর পুরুষের দিকে তাকিয়ে রয়েছি নাকি? আমি তাকিয়ে রয়েছি আমার ব্যক্তিগত পুরুষের দিকে। শুধু চোখ দিয়ে কেন, পারলে সত্যি সত্যি গিলে খাবো, তাতে তোর কি? উক্ত সত্তা ক্ষিপ্ত স্বরে আবারও বলে উঠল। ওরে অকৃতজ্ঞ, ওরে বেঈমান, এতদিন এই ভালোবাসা কই ছিল তোর? যাকে চিনতেই পারলি না, বিশ্বাসই করতে পারলি না, যাকে এতদিন কষ্ট দিলিস, অবজ্ঞা অবহেলা করলিস, তাকে নিজের ব্যক্তিগত পুরুষ হিসেবে দাবি করিস কোন যুক্তিতে? লজ্জা লাগে না? তুই বোঝা আমাকে। তোর এই ঠুনকো ভালোবাসা কি আহমেদ নিঃস্বার্থ ভালোবাসার মতো এতটা খাঁটি? রোজার সেই অদৃশ্য সত্তা এবার দমে গেল। সত্যি তো, বলার মতো কিছুই নেই তার। নিজেই নিজের সাথে এভাবে যুদ্ধ করতে থাকা রোজা তখনও আহমেদের দিকে তাকিয়ে রয়েছে। তার কেন এখন নিজেকে এত দুর্বল মনে হচ্ছে? চাইলেও দুর্বলতাটা ঢেকে রাখতে পারছে না। অবশ্যই এটা সম্ভবও নয়। রোজার এখনও মনে পড়ে তার বাবার বলা কথাগুলো। কোনো এক রাতে রমজান ইসলাম রোজাকে বলেছিলেন, যে তোকে সত্যিকারে ভালোবাসবে তার হৃদয়কে কোনোদিন আঘাত করবি না মা, তার প্রতি সবসময় নরম থাকবি। এই একটা মানুষের প্রতি শুধুমাত্র তুই তোর দুর্বলতা প্রকাশ করবি। এই একটা মানুষের সামনে শুধু তুই সহজ সরল থাকবি, আত্মসমর্পণ করে দিবি নিজেকে তার কাছে। রোজা মনে মনে নিজের মৃত বাবার আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করলো। সে তার বাবার কথাগুলো আগে উপলব্ধি করতে পারেনি। আসলেই তো, সে কেন আহমেদের সামনে নিজেকে শক্ত রাখবে? কেন এই মানুষটার সামনে কৃত্রিম মুখোশ পরে থাকবে? এই মানুষটার কাছ থেকে আবেগ আড়াল করে নিজেকে গুটিয়ে রাখলে তো তার কোনো লাভ নেই, বরং অজস্র ক্ষতি। রোজার দুনিয়াবি চিন্তার মাঝে হুট করে আহমেদ ঘাড় ঘুরিয়ে রোজার দিকে তাকালো। রোজা একটুও চমকলো না, বরং চোখের পলক না ফেলেই ধীরে সুস্থে আহমেদের গলা থেকে চোখ উঠিয়ে সেই ঈগল চোখের ঠিক মনির দিকে তাকালো। আহমেদ কি বুঝলো কে জানে, সে মুগ্ধতার সাথে খানিকক্ষণ তাকিয়ে রইল রোজার স্থির চোখের দিকে। এই দৃষ্টি অনেকদিন তার নাগালের বাইরে ছিল যে। ঠিক 3 বছর আগে কানাডায় যাওয়ার সময় এয়ারপোর্টে আহমেদ রোজার এমন কাতর নেত্রপল্লব দেখেছিল, যার গভীরে ছিল অসহায়ত্ব, আকুলতা আর অবিরাম ভালোবাসা। আজ সেই চোখ জোড়া আবারও দেখে আহমেদও সেই দৃষ্টি বন্দি করে নিল নিজের চোখের মায়ায়। হঠাৎ করে আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, গায়ক হয়েও এতদিন দ্বিতীয়বারের মতো তোমাকে ইমপ্রেস করতে সবসময় ফিটফাট হয়ে নায়কের মতো সেজে তোমার সামনে বেলুনের মতো গড়াগড়ি খেলাম, তখন তো একটুখানি ফিরেও তাকালে না। রোজা ভ্রুকুচকে ফেল। একটু থেমে আহমেদ আবারও বলল, আজকে কোনো মতো ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে অগোছালো অবস্থায় হিরো আলমের মতো সেজে পাগলের মতো ছুটতে আসলাম এখানে, আর আজ তুমি এমনভাবে তাকিয়ে রয়েছ যেন আমি বর সেজে আছি আর তোমাকে এখন কুলে করে বাসর ঘরে নিয়ে যাচ্ছি। রোজা এবারও স্থির রইল। চোখ তো দূরের কথা, চোখের পাতাও নড়ল না। হয়তো আহমেদের লাগাম ছাড়া কথাটা শুনতে পায়নি রোজা। শুনতে পারলে আহমেদের একটা চুলও মাথায় থাকতো না। আর আহমেদ আবারও বলে উঠল, দেখছ অবস্থা, এখনও তাকিয়ে আছে। তোমার তো চোখের পলকও পড়ছে না। তোমার রুচিরে তো দুর্ভিক্ষ হলো কবে থেকে মাই কুইন? রোজা এবার যন্ত্রের মতন উত্তর দিল, 4 বছর আগে। অহনার ডিভানের ওপর বসে বসে নখ খুঁড়ছে। এদিকে রিয়াদ বারবার সৌরভের নাম্বার ডায়াল করছে আর কল করছে। নাহিদ এবং নুরা চিন্তিত মুখে বসে আছে এবং রিয়াদের পায়চারি দেখছে। আজ তাদের কারোরই ঘুম হলো না। একটু আগে সৌরভ কল করে রিয়াদকে খবর দিয়েছে যে আহমেদ শ্যামপুরের দিকে গিয়েছে। এটা শুনে তারা একটু স্বস্তি পেলেও এখন তাদের আহমেদ এবং রোজা দুজনের জন্যই টেনশন হচ্ছে। রিয়াদ ফোন হাতে নিয়ে ঘুরপাক খাচ্ছে। কোনো খবর পেলে সৌরভের কল আসার কথা। একটু পরে রিংটং বেজে উঠল। সবাই উৎসুক হয়ে তাকালো। রিয়াদ সঙ্গে সঙ্গে কলটা ধরে বলল,
হ্যাঁ সৌরভ, বল কি খবর? স্যার এবং ম্যাম ঠিক আছে তো? সৌরভ নরম করে বলল, রিয়াদ ভাই, আপনি টেনশন করবেন না, স্যার আর ম্যাম ঠিক আছে, কিন্তু রিয়াদ চিন্তিত স্বরে বলল। কিন্তু কি? সৌরভ অসহায় কণ্ঠে বলে উঠল। ম্যামের পায়ে গুলি লেগেছে রিয়াদ ভাই। রিয়াদ সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে বলল, কি? ম্যামের গুলি লেগেছে? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঘরে থাকা সবাই উঠে দাঁড়ালো। অহনার মস্তিষ্ক থমকে গেল। নাহিদ যেন কথা বলতেই ভুলে গেল। নুরা ইতিমধ্যে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। অহনা দ্রুতগতিতে রিয়াদের কাছে দৌড়ে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে বলল, কি হয়েছে রিয়াদ? গুলি লেগেছে মানে? ম্যামের কোথায় গুলি লেগেছে? ম্যাম ঠিক আছে তো? রিয়াদ দু আঙুলে কপাল ঘষে পড়ল। কিভাবে হলো এটা সৌরভ? ম্যামের কি অবস্থা? ম্যাম ঠিক আছে তো? এখন কি হবে? সৌরভ আবারও আশ্বস্ত করে বলল, রিয়াদ ভাই টেনশন করবেন না, সৌভাগ্যবশত গুলিটা ম্যামের পায়ের ভেতরে ঢুকেনি, পা দিয়ে ঘেঁষে বেরিয়ে গেছে। এই খবরটা তো পেতাম না। শ্যামপুরের কোনো রকম নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। একটু আগে স্যার আমাদের কোনো এক ল্যান্ডলাইন থেকে কল করে কোনো মতে বলল, আর বলল যে আমরা যেন ভোরবেলায় স্যারের বাংলোতে চলে যাই। রিয়াদ বলে উঠল। কাল কেন, আজকে যাই? সৌরভ একটু আমতা আমতা করে বলল, আসলে আজকের রাতটা ম্যাম এবং স্যারের সাথে থাকুন না। স্যার তো আছে ম্যামের সাথে, আমার মনে হয় না স্যার থাকলে ম্যামের তেমন অসুবিধা হবে। রিয়াদ কিছু একটা বুঝতে পারল আর বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভোরবেলা গাড়ি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে অহনা পেছন থেকে বলে উঠল, রিয়াদ, সৌরভ ভাইকে জিজ্ঞেস কর ওই কুত্তার বাচ্চাটা কোথায়? রিয়াদ আবারও খেপে উঠল এবং সৌরভকে উদ্দেশ্য করে বলল, আসলেই তো ওই কুত্তার বাচ্চাটা কোথায় রে? ওই জানোয়ারটা শ্যামপুর থেকে বের হতে পারলো কি করে? খবর পেলাম ও নাকি একদম অক্ষত অবস্থায় নিজের ডেরায় ফিরে গিয়েছে। সৌরভ ফিসফিস করে বলে উঠল, রিয়াদ ভাই, আজ ইচ্ছে করি স্যার এবং ম্যাম ওই জানোয়ারটাকে যদি দিয়েছে, এত তাড়াতাড়ি কি সব খেলা শেষ হবে নাকি? আর ওই জানোয়ারটা তো ম্যামকে গুলি করেছে, যে কারণে ম্যাম দুর্বল হয়ে গিয়েছে। স্যার সেই ভেবেও কিছু করেনি। এখন এই সুযোগে তারা যে ম্যাম এবং স্যারকে মেরে ফেলেনি এটাই অনেক। ম্যাম সুস্থ হয়ে যাক, স্যার কালকে ভোরবেলায় ফিরে আসুক, তারপর তো সব হিসাব সুদে আসলে বুঝে নেব। এবার নুরা রিয়াদকে কিছু একটা ইশারা করলো। ইশারাটা রিয়াদ বুঝতে না পারলেও অহনা বুঝতে পেরে ছো মেরে রিয়াদের হাত থেকে ফোন নিয়ে সৌরভকে উদ্দেশ্য করে বলল, সৌরভ ভাই, একটা কথা বলার ছিল। হ্যাঁ অহনা বলো। না মানে আসলে আমরা একটা কথা জানতে পেরেছি, যেটা জানতে পারলে হয়তোবা স্যার একদম ভেঙেই পড়বে, পাগলও হয়ে যেতে পারে। না মানে আমি এখনো বুঝতে পারছি না এটা সত্যি নাকি মিথ্যা, তবে মিথ্যা হওয়ার চান্স 1%, তাই জানানোটা প্রয়োজন। কি কথা? অহনা বলে উঠল, আমাদের ম্যাম তো লুকিয়ে বিয়ে করেছে সৌরভ ভাই। সৌরভ আনমনে বলে উঠল, ও আচ্ছা, এ তো খুব ভালো খবর। কি? বিষয়টা ঠিকঠাক মস্তিষ্কে পৌঁছাতেই সৌরভের মাথায় বাজ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আহমেদ এটা সহ্য করবে কিভাবে? এই কথাটা কোনো মতে যদি আহমেদ জানতে পারে তাহলে সবাইকে খুন করে দেবে। এটা মনে করে সৌরভ ঢোক গিলল। কি বলছো অহনা? তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। আর ম্যাম কেন বিয়ে করতে যাবে আজও? কোনো অভাগা ম্যামের মতন বিপজ্জনক নিরামিষ অদ্ভুত মানুষকে বিয়ে করবে বলো? ধুর, এটা ভুয়া খবর। আর তাছাড়া ম্যাম তো স্যারকে ভালোবাসে। অহনা নিজেও চিন্তিত স্বরে বলল, আরে আমিও তো সেটাই জানি, কিন্তু ম্যাম আসলেই বিয়ে করেছে, জলজান্ত প্রমাণ আছে। কাকে করেছে সেটা এখনো বলতে পারছি না, কিন্তু ম্যাম চাকরি হওয়ার আগেই বিয়ে করেছে, এটা একদম শিওর। সৌরভ এবার অসহায় কণ্ঠে বলে উঠল, এসব অশুভ অমঙ্গল কথা বলো না অহনা। স্যার সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে, একদম ভেঙে পড়বে, নিজেকে শেষ করে দেবে, স্যারের কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। আর আমি একথা জানি, এটা জানলে একদম গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে পেটাবে আমায়। দয়া করে এটা যেন ভুয়া হয়। আহমেদ এবং রোজা ঠিক আছে, এটা জানার পর সবাই একটু স্বস্তি পেল। কিন্তু অহনা রুম জুড়ে পায়চারি করছে এবং রোজার পার্সোনাল ইনফোতে ম্যারিড লেখাটার কথা ভাবছে। এটা ভুয়া হতেই পারে না। অফিসিয়াল কাগজে কখনো ভুয়া তত্ত্ব ম্যাম দিতে পারবেন না। তাহলে কিভাবে কি?
ম্যাম কখন বিয়ে করলো, কেন বিয়ে করলো, আর কবে বিয়ে করলো? আহমেদ স্যারের মতো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখে কাকে বিয়ে করলো? আমরা কেন কিছু জানলাম না? ম্যাম যদি বিয়ে করেই থাকে তাহলে ম্যামের সেই অবাকা হাজবেন্ড কোথায় এখন? রিয়াদ বিরক্তির স্বরে বলল, কি শুরু করছিস তুই? থাম তো, ম্যাম আসুক না, তারপর জিজ্ঞেস করবি। নাহিদ রিয়াদকে অনুকরণ করে ব্যঙ্গ করে বলে উঠল, হ্যাঁ ম্যাম, আসুক না, তারপর জিজ্ঞেস করবি। ম্যামকে এই কথা জিজ্ঞেস করলে ঝড়ের বেগে গুলি করে মাথায় খুলি উড়িয়ে দেবে, নিজের হার্টবিটও খুঁজে পাবি না। আবার যদি জানতে পারে আমরা ম্যামের পার্সোনাল ইনফোর ফাইলে ম্যামের অনুমতি না নিয়েই হাত দিয়েছিলাম, তাহলে তো আমাদের পেট হাই ভোল্টের বোম মেরে দেবে। শিওর থাক। অহন এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, বিশ্বাস কর রিয়াদ, ম্যাম যদি সত্যি এটা করে থাকে, ম্যাম যদি সত্যি এভাবে আহমেদ স্যারকে ঠকিয়ে থাকে, তাহলে আমি ম্যামকে রিজাইনমেন্ট লেটার জমা দিয়ে গ্রামে চলে যাব। নুরা হতভম্ব হয়ে বলে উঠল, কি বলছো আপু? অহনা বলে উঠল, হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। স্যার ম্যামকে কতটা ভালোবাসে, আর ম্যাম স্যারকে এভাবে ঠকাতে পারলো, বিয়ে করে নিল, তাও আবার স্যার কানাডাতে যাওয়ার সাথে সাথে বিয়ে করেছে। এই জন্যই তো চাকরির সময় নিজেকে ম্যারিড বলে পরিচয় দিয়েছে। ম্যাম আমার আদর্শ, আমি কখনো এটা আশা করিনি। বিশ্বাস করো নুরা, এটা সত্যি হলে ম্যামকে আমি নিজ দায়িত্বে রিজাইনমেন্ট লেটার জমা দিয়ে দেব। ম্যামের সাথে কাজ করার কোনো দরকার নেই আমার। রিয়াদও একইভাবে বলে উঠল। আমিও। এবার নুরা এবং নাহিদ একে অপরের দিকে তাকালো। রিয়াদ এবং অহনা রোজাকে রিজাইনমেন্ট লেটার জমা দেওয়ার জন্য মনোভাব করে ফেলেছে। নুরা কিছু একটা ভেবে বিড়বিড় করে বলে, আমি যেদিন প্রথম ম্যামকে দেখেছিলাম সেদিন ম্যামের বাঁ হাতে অনামিকা আঙ্গুলে একটা সুন্দর আংটি লক্ষ্য করেছিলাম। সেই অনুযায়ী ম্যাম বিবাহিত হতে পারে, কিন্তু রাজিয়া আন্টির কথা অনুযায়ী তো সেই আংটিটা আহমেদ স্যার দিয়েছিলেন ম্যামকে। তাহলে ম্যাম চাকরির আগেই বিয়ে করে থাকলেও আহমেদ স্যারের দেয়া আংটি কেন এখনো পড়ে থাকবে? হিসেব তো মিলছে না। আর এদিকে নাহিদ দোটানায় ভুগছে। সে কিছুতেই এসব বিশ্বাস করবে না। তার ম্যাম কখনোই প্রতারক নয়। কিছু একটা ভেবে নাহিদ মনে মনে বলে উঠল, আমার ম্যাম কখনোই এমন করতে পারে না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। অন্ধকারের মধ্যে বৃষ্টির তালে আহমেদ রোজাকে কোলে নিয়ে 1 কিলোমিটার পথ অতিক্রম করলো। বৃষ্টির আওয়াজ আর জঙ্গলের স্রোত যেন তাদের কাহিনীকে নতুনভাবে লিখছিল। আহমেদ রোজাকে কোলে নিয়ে যেতে যেতে তার হৃদয়ে একটি আবেগময় সুর বাজছে। আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত রোজা, তুমি কি তা জানো? অবশেষে সেই কাঙ্ক্ষিত বাংলোতে তারা এসে পৌঁছালো। আহমেদ এবং রোজা যখন বাংলোর গেটে প্রবেশ করলো, তখন তাদের চারপাশের পরিবেশটি যেন একটি ভিন্ন জগতের সেরা। বাংলোর অন্ধকারে আলো ফুটে উঠছিল, তবে সেই আলো ছিল নরম। একটি খাঁচে রাখা তেলের বাটি ধোঁয়াটে আলো ফেলছিল, যা ঘরটিকে একটি রহস্যময় পরিবেশে বিরাজ করছিল। চারপাশের দেওয়ালগুলি ঘন কাঠের তৈরি, যা দূর থেকে আসা বৃষ্টির শব্দকে থামিয়ে দিয়েছিল, যেন সমস্ত পৃথিবী তাদের থেকে দূরে। আহমেদ রোজাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতে রোজা অনুভব করলো যেন তার সমস্ত দুঃখ বেদনা, ভয় আর অভিমান সেখানে ফুরিয়ে গেল। বাংলার ভিতরটি যেন তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠল, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। একটি পুরনো স্যামসাং সিটিং চেয়ারে রোজাকে আস্তে করে শুইয়ে দিল আহমেদ। এরপর রোজার কাছ থেকে সরে আসতে চাইলে বাধা পেল। রোজা এখনও আহমেদের গলা ধরে আছে, বেশ ভালোই শক্ত করে ধরেছে। আহমেদ ভাবলো ঠান্ডায় রোজা গলা ছাড়ছে না, তাই নরম কণ্ঠে বলল, কি হলো রোজা, ছাড়ো আমায়। রোজা নিভু নিভু চোখে কপট রাগ দেখিয়ে বলল, কেন ছাড়বো কেন? ফসকা পড়ছে আপনার গায়ে? আমি ধরলে ছাড়াছাড়া করছেন কেন আপনি? আর ওই মেয়ে যখন ধরেছিল, কাছে এসেছিল, তখন তো আপনার মুখেও কথা ছিল না, গায়ে শক্তি ছিল না। আহমেদ অবাক হয়ে বলল, তুমি কিভাবে? রোজা আরেকটু জোরে বলল, কেন? ওই মেয়ের ছোঁয়া অনেক ভালো লাগছিল, তাই না? মিসকিনের মতো যে ছোট ছোট জামা কাপড় পরে এসেছিল, ওগুলো ভালো লেগেছিল? যেবার স্পর্শ খুব ভালো লেগেছে, এই কারণেই এখন তো আমাকে গেঁয়ো মনে হচ্ছে, আমার স্পর্শ গরিবী মনে হচ্ছে। আহমেদ হতভম্ব হয়ে বলল,
আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছো? কখনোই না। আমি তো ওই বেয়াদব মহিলাকে আটকাতে। আহমেদকে থামিয়ে দিয়ে রোজা আবারও বলে উঠল, অবশ্যই মনে তো হবেই, স্বাভাবিক। আমি তো ওই মেয়ের মতো নায়িকা নই, ওর মতো তো হট নই, ওর মতো সে। বাকি কথাটা কি হবে সেটা আন্দাজ করতে পেরেই বাকি কথা বলতে না দিয়ে আহমেদ এক হাত দিয়ে রোজার মেশিনের ন্যায় জ্বলন্ত ঠোঁট চেপে ধরল। হুশ, আর এগুলো দরকার নেই মাই কুইন, হয়েছে, এখানেই লাগাম টানো। আমি বুঝতে পেরেছি, আমি বেশ বুঝতে পেরেছি যে এই 3 বছরে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে সবাই মিলে আমার সহজ সরল ভোলা বলা রোজাটাকে হাই ভোল্টেজ প্রো ম্যাক্স বানিয়ে দিয়েছে। রোজা চোখ পাকিয়ে নিজের মুখ থেকে আহমেদের হাত সরিয়ে বলে উঠল। সত্যি কথা বলতে তো গায়ে লাগবেই। বলে ফট করে আহমেদের গলা ছেড়ে দিল। আপনাকে আমি আর ধরবই না, যান তো, যেবার কাছে যান। আমাকে আর স্পর্শ করতে আসবেন না। হিরোগিরি করে কোলে নিতে এসেছিলেন কেন? হ্যাঁ, নিজেকে নায়ক মনে হচ্ছে? আহমেদের এবার চোয়াল ঝুলে পড়ল। কোন হাতারাম রোজাকে সব বলে দিয়েছে? তাকে পেলে হারপিকের জুস খাওয়াতো আহমেদ। এতক্ষণ কি সুন্দর করে গলা জড়িয়েছিল তার কুইন, এখন আবার বলছে আর ধরবে না। এ কি বিপদ! সে তো পুরোপুরি ছাড়তে বলেনি, শুধু ছাড়তে বলছিল গরম পানি আনার জন্য। পরে না হয় আবার ধরতো। আহমেদ তো তাই চাই। রোজার গুলি লাগা জায়গাটা পরিষ্কার করতে হবে বলেই আহমেদ গরম পানি আনতে যাচ্ছিল। এই মেয়েকে এখন বোঝাবে কে? রোজা তখন থেকে মুখ ঘুরিয়ে আছে। আহমেদ কিছু বলল না। অভিমান পরেও ভাঙানো যাবে, তবে তার মন অন্য এক দুশ্চিন্তায় ভরে ওঠে। কারণ সে জানে গুলির ক্ষত যদি সঠিকভাবে পরিষ্কার না করা হয় ইনফেকশন হতে পারে। রোজার আহত পায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আহমেদ উঠে চলে যায়। রোজা আর চোখে আহমেদের প্রস্থান দেখে। লোকটা আমাকে রেখে গেল কেন? আহমেদ দ্রুত পা চালিয়ে রান্নাঘরে গিয়ে একটা বড় পাত্রে পানি ফোটায়। গরম পানি হওয়ার অপেক্ষায় সে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। একটি পরিষ্কার তোয়ালে, অ্যান্টিসেপটিক দ্রবণ এবং ব্যান্ডেজ। সপ্তাহে সপ্তাহে আহমেদ বাংলো পরিষ্কার করার জন্য লোক পাঠায়। ভাগ্যের সব প্রয়োজনীয় জিনিস এখানে আগে থেকেই ছিল। পানি ফুটে উঠলে আহমেদ তা একটি পাত্রে নিয়ে আসে। আহমেদ তড়িঘড়ি করে রোজার কাছে এসে পাশে টুল নিয়ে বসে। রোজা আর চোখে দেখতে থাকে আহমেদের কার্যক্রম। লোকটা আবার এই গরম পানি এনেছে কিসের জন্যে? আহমেদ তোয়ালেটা সেই গরম পানির ভেতরে চুবিয়ে দেয়। এরপরে সেটা সাইডে রেখে রোজার পায়ে হাত দিতেই রোজা সাথে সাথেই বলে ওঠে, এ কি, পায়ে হাত দিচ্ছেন কেন? হাত শোনান। আহমেদ কোনোরূপ ভাবান্তর না হয়ে রোজাকে চোখ পাকিয়ে বলল, মাতব্বরি করতে এসো না রোজা, এসব করতে গিয়েই তো নিজের এই অবস্থা করলে। আমাকে আমার কাজ করতে দাও, মুখে কুলু পেটে থাকো। রোজা চুপসে গেল। সে একটু গলে গিয়েছে দেখে কি আহমেদ আবারও আগের মতো তাকে ধমকাধমকি দেওয়া শুরু করলো? রোজা বেশ চিন্তায় পড়ে গেল। না, বেশি গলে যাওয়া যাবে না। আহমেদ রোজার আহত পাটা হাতে তুলে নিল। যত্ন সহকারে তার পায়ের ক্ষতস্থানে তোয়ালেটা ভিজিয়ে রেখে দিল। গরম পানির স্পর্শে রোজা ব্যথায় একটু নড়ে উঠলেও আহমেদ সাবধানে কাজ করে চলে। প্রথমে গরম পানির সাহায্যে ক্ষতস্থানের চারপাশ পরিষ্কার করে, যেন কোনো ময়লা বা ধুলো জমে না থাকে। এরপর অ্যান্টিসেপটিক দ্রবণ ব্যবহার করে জায়গাটা জীবাণুমুক্ত করে। রোজা মুখে কিছু না বললেও আহমেদের যত্ন অনুভব করে। তার হাতের স্পর্শ এতটাই কোমল যে রোজা জানে সে তার প্রতিটি ব্যথার প্রতি মনোযোগ দিচ্ছে। ক্ষত পরিষ্কার করে আহমেদ শান্তভাবে ব্যান্ডেজ নিয়ে আসে। যত্নের সাথে জায়গাটাকে ব্যান্ডেজ করে। এতক্ষণে যন্ত্রণাটা কমলো। রোজা ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করেছে। আহমেদ পাশে বসে থাকে। এক মুহূর্ত যেন তাকে একা ছেড়ে যেতে চায় না। রোজা দীর্ঘক্ষণ নীরব ছিল। যন্ত্রণার ভারে চোখে তন্দ্রা আসতে চাইছিল, কিন্তু ব্যথা তাকে স্থির থাকতে দিচ্ছিল না। আহমেদ পাশে বসে প্রতিটি মুহূর্তে তার যত্ন নিচ্ছিল, যেন তার নিজের ব্যথা ভুলে গেছে। এক মুহূর্তেই রোজা ধীরে ধীরে চোখ খুলে আহমেদের দিকে তাকালো। তার চোখে অনুরোধের এক গভীর ছায়া, যেন সেই কঠিন শক্ত মেয়েটির সমস্ত প্রহরী এক মুহূর্তেই ভেঙে পড়ল। রোজার কণ্ঠ নরম অথচ ভাঙা, যেন ভেতর থেকে আসা কষ্টের প্রতিধ্বনি। শুনুন। আহমেদ তার দিকে তাকায়, চোখে উদ্বেগ। কি হয়েছে রোজা? ব্যথা বেড়েছে নাকি? পানি খাবে? রোজা তার মাথা ধীরে ধীরে নাড়ল, কিন্তু কথা বলতে গিয়ে
কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। চোখের কোণে জমে থাকা অশ্রু ছলছল করছিল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আপনি আমাকে আগে সবকিছু খুলে বলেননি কেন? নিজে তো কষ্ট পেলেন, সাথে আমাকেও শুধু শুধু কষ্ট দিলেন। আগে সবকিছু বললেননি কেন? আহমেদ মুচকি এসে তাচ্ছিল্য করে বলল, তুমি সুযোগ দাওনি তাই, বরং উল্টো তো আমায় কত কষ্ট দিলে। রোজার এবার ঠোঁট ভেঙে কান্না আসলো। আহমেদ তড়িঘড়ি করে রোজার মুখখানা হাতের মুঠোয় পুরে নিল। আরে মাই কুইন, আমি তো মজা করছিলাম, কাঁদছো কেন বোকা? রোজা তাও কাঁদতেই থাকলো। 3 বছর ধরে জমানো সমস্ত কান্না বেরিয়ে এলো যেন। আহমেদ এবার রোজার আর একটু কাছে গিয়ে বলল, মাই কুইন, তুমি না অনেক স্ট্রং হয়ে গিয়েছো। তুমি তো আগের মতো আর ছিচকাতনি নেই। খেদো না, আমি তো মজা করছি। শোনো, আমি আমার রোজাকে আর দুর্বলভাবে দেখতে চাই না। আমার রোজা এখন থেকে শক্ত হয়ে গিয়েছে। এখন আমার রোজাকে দেখলে সমস্ত ক্রিমিনালরা ভয়ে কাঁপে, সবাই ভয় পায়। আর তুমি আমার সামনে এভাবে কাঁদছো, জনগণ তো তোমায় মেনে নেবে না মাই কুইন। রোজার কান্নারত মুখের দিকে তাকিয়ে আহমেদ আবারও বলল, তুমি জানো মাই কুইন, আমি 2বার তোমার প্রেমে পড়েছি। একবার প্রেমে পড়েছি অসহায় সহজ সরল ভোলা বলা রোজার, আরেকবার প্রেমে পড়েছি সিক্রেট আন্ডার কভার টিমের একজন স্ট্রং পার্সোনালিটির লিডারের। রোজা হালকা হেসকি তুলতে তুলতে বলল, আপনি এখন আমায় ঘৃণা করেন, তাই না? রোজার প্রশ্নে আহমেদ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। তার চোখের কোণে অদ্ভুত এক গভীর দৃষ্টি, যেন শব্দ খুঁজে পাচ্ছে না। তারপর ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে এসে গভীর কণ্ঠে বলল, তোমাকে ঘৃণা? রোজা, আমি যদি তোমাকে ঘৃণা করতাম তাহলে এত বছর ধরে তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দ এভাবে হৃদয়ে ধরে রাখতাম না। এই শব্দটা মনেও এনো না মাই কুইন। ঘৃণা তো অনেক সহজ ব্যাপার, ভালোবাসা সেটাই তো সবচেয়ে কঠিন। আমি কখনো ভাবিনি যে একদিন তোমার চোখের দিকে তাকিয়ে এই কথা বলতে হবে। তুমি জানো না কতটা কষ্ট হয়েছে তোমার প্রতি আমার অনুভূতি বোঝাতে। আহমেদের চোখে জল চিকচিক করছিল, কণ্ঠ ভারী হয়ে এলো। তোমার থেকে দূরে থাকা আমার অবাবত সইতে সইতে আমি ভেঙে পড়েছি। কিন্তু রোজা, আমি তোমাকে কখনো ঘৃণা করতে পারিনি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, তোমার প্রতিটা মুহূর্ত, তোমার প্রতিটা নিঃশ্বাসে। রোজার চোখে কান্না থমকে গেল, আর আহমেদের কথা যেন তার ভেতরের সব দ্বিধা ভেঙে দিল। রোজা কোনো মতেন বলে উঠল, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আহমেদ সাথে সাথে রোজার দিকে ঝুঁকে গিয়ে রাগান্বিত স্বরে বলল, আমি তোমাকে বলেছিলাম না সত্যিটা জানার পর আমার কাছে ক্ষমা চাইবে না? আমি একটুও রাগ করিনি, কারণ আমি জানতাম আমার রোজা যতই বাইরের থেকে আমাকে এড়িয়ে যাক না কেন, সে আমাকে মনে মনে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। রোজা কান্নারত অবস্থাতেই মাথা দাঁড়ালো। হ্যাঁ, সে বাসে তো, নিজের থেকেও বেশি ভালোবাসে। তার বাবা মারা যাওয়ার পর তো এই পৃথিবীতে শুধুমাত্র আহমেদই তার কাছে একমাত্র আপন। আহমেদের জন্যই তো এখনও বেঁচে আছে সে। সেই দিন পুরোপুরি যেবার ঘটনাটা বিশ্বাস করলে সে সুইসাইড করতে 2বার ভাবত না। আহমেদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার চোখে বিস্ময় আর গভীর আবেগ। রোজা, যাকে সে সবসময় শক্ত এবং অটল দেখেছে, আজ তার সামনে এতটা অসহায়। রোজা, আহমেদের কণ্ঠে যেন একটি ব্যাকুলতা ছিল। সে সামনে এগিয়ে এসে রোজার হাত ধরে ফেলল। রোজা তাকে ছুঁতে পারল না, কারণ তার মন ও শরীরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে বলল, তবে আমি এক শর্তে তোমাকে ক্ষমা করতে পারি। রোজা যেন এরই অপেক্ষায় ছিল, তড়িঘড়ি করে বলে ওঠে, কি শর্ত বলুন? আহমেদ একটা ঢোক গিলে বলল, কানাডা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। দেশে আসার পর থেকে তোমার অবহেলা ঠিকমতো নিঃশ্বাসটাও নিতে পারিনি। একটু থেমে আহমেদ আবেগঘন কণ্ঠে আবারও বলল, একটু শান্তিতে ঘুমোতে চাই আমি রোজা। তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাই। চিন্তা করো না, বেশি ভার দেব না, তোমার গায়ে একটুও ব্যথা লাগবে না। রোজা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এত আকুল আবেদন! তার চোখের গভীরে ফুটে উঠল এক অজানা মমতার ছোঁয়া। বুকের ভেতরে এক অদ্ভুত স্পন্দন শুরু হলো, যেন এই মুহূর্তটি সে নিজের কাছে লুকিয়ে রেখেছিল বহুদিন। রোজার চোখের জল টলমল করে উঠল।
ঠোঁটের কোণে এক অশ্রুসিক্ত হাসি ফুটিয়ে তুলে বলল, এমন শর্ত দিলে আমি বহুবার ভুল করব। তখন কি করবেন? আহমেদ মুচকি এসে বলল, তখন বহুবার এই বলবান মানুষটিকে তোমার বুকে জায়গা করে দিতে লাগবে। রোজা অশ্রুসিক্ত লোচনেই হাসল। এরপর শুয়ে থাকা অবস্থাতেই ধীরে ধীরে নিজের কাপা দুহাত বাড়িয়ে দিল আহমেদের দিকে, যেন সারা পৃথিবীর ভালোবাসা দিয়ে তাকে নিজের বুকে আঁকড়ে ধরতে চায়। আহমেদ রোজার বাড়িয়ে দেওয়া দু হাতের দিকে তাকিয়ে সময় নিল না, ঝুঁকে গেল রোজার ওপর, যেন পৃথিবীর সব ক্লান্তি এই ভালোবাসার নিভৃত আশ্রয়ে মুছে যাবে। আহমেদ আবেশে চোখ বুজে তার বুকে মাথা রাখল। রোজা তার এক হাত রাখল আহমেদের পিঠের ওপর, আর এক হাত গলিয়ে দিল আহমেদের চুলে, মৃদু হাতে বুলিয়ে দিতে থাকলো। প্রতিটি স্পর্শে মিশে আছে একরাশ ভালোবাসা। হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন একে অপরের মাঝে মিলিয়ে গেল। চারপাশে জগৎটা যেন থেমে গেছে, শুধু ছিল এই নিস্তব্ধ ভালোবাসার স্পর্শ, যেখানে আর কোনো শব্দের প্রয়োজন নেই। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, প্রকৃতি যেন তাদের এই নিঃশব্দ ভালোবাসার সাক্ষী হয়ে গেছে। রোজার বুকের উষ্ণতায় আহমেদের কষ্ট একটু একটু করে মিলিয়ে যেতে থাকে। এত প্রশান্তির মাঝে চোখে নেমে আসে গভীর তন্দ্রা। দুজনের মধ্যে নীরবতা, গভীরে লুকিয়ে থাকা আবেগ সেই মুহূর্তটিকে আরও ভারী করে তোলে। রোজা যেন নিজেকে সংবরণ করতে চেষ্টা করলো, কিন্তু আহমেদের প্রতি তার আকর্ষণ অসম্ভব ছিল। সে অনুভব করছিল আহমেদ তাকে কতটা ভালোবাসে, এবং সেই ভালোবাসার আকর্ষণে সে যেন তার সমস্ত অসুবিধা ভুলে গেছে। আমি কি উঠে যাব মাই কুইন? কষ্ট হচ্ছে তোমার? আহমেদ চোখ বন্ধ রেখেই বলল, কণ্ঠে উদ্বেগ। রোজা তড়িৎ গতিতে মাথা নাড়ল, পিঠে রাখা হাতের বাঁধন শক্ত করে আহমেদকে আরো একটু জোরে আঁকড়ে ধরে বলল, না, কোথাও যাবেন না। আমার শান্তি কি আপনার সহ্য হয় না? চুপটি করে থাকুন না, পারলেন ঘুমান তো। নিজেও চুপ থাকুন, আমাকেও শান্তিতে থাকতে দিন। আহমেদ চোখ খুলে বলল, পায়ে আঘাত পেয়েছ রোজা? আমাদের এমন পরিস্থিতিতে থাকা উচিত নয়, ব্যথা পেতে পারো। তুমি সুস্থ হলে না হয় শর্তটা পূরণ করো। রোজার চোখে কান্নার জল জমতে লাগলো। কপট রাগ দেখিয়ে বলল, আপনার ননস্টপ চলন্ত ঠোঁট দুটো আমি সেলাই করে দেব, কিন্তু চুপ থাকুন তো। আমার ব্যথা নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনি না ঘুমোলে নীরব থেকে আমাকে একটু ঘুমোতে দিন। 3 বছর পর একটা শান্তিতে ঘুম দিতে চাই। ডোন্ট সাউন্ড। আহমেদ মুচকি এসে আবেশে চোখ বুঝল। বাংলোর অন্ধকারে তারা একে অপরের নিকটে, অনুভূতি ও আকর্ষণের একটি নতুন দিগন্তের দিকে চলতে থাকে। রাতভর টিপ টিপ বৃষ্টির শব্দে এক অদ্ভুত প্রশান্তি ভরে গিয়েছিল ঘরের ভেতর। বাইরে ঝরে পড়া প্রতিটি ফোঁটা যেন ঘুমের নরম চাদর বুনে দিয়েছিল তাদের চারপাশে। সেই বৃষ্টির আবেশে আহমেদ রোজার বুকে মাথা রেখে গভীর ঘুমে ঢলে পড়েছিল। রাতটা দুজনের জন্য ছিল এক অমলিন মুহূর্ত। মনের সমস্ত বোঝা যেন ধুয়ে মুছে দিয়ে গিয়েছিল বৃষ্টির ধারা। ভোরের আলো যখন আস্তে আস্তে জানলা দিয়ে ঢুকলো, প্রথমে রোজার ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখলো আহমেদ এখনও তার বুকের কাছে নিদ্রামগ্ন। বাইরের বৃষ্টির পরে তৈরি হওয়া বা আকাশের সে হালকা নীলাভ আভা ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে, আর বাতাসে তাজা মাটির গন্ধ, যেন প্রকৃতিও তাদের এই মুহূর্তটিকে পূর্ণতার রূপ দিতে চায়। রোজা মুচকি এসে নরম হাতে আহমেদের মাথায় আলতো করে হাত বুলালো। তার ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। আজকের সকালটা যেন অন্যরকম, আর 5টা দিনের মতো নয়। এই সকালের সৌন্দর্য এক ভিন্ন আবহে বোনা। বৃষ্টির পরে ধোয়া আকাশ, শীতল বাতাস, আর ঘুমের ঘোরে জড়িয়ে থাকা তাদের সম্পর্ক সবকিছু মিলে তৈরি করেছে এক পরম শান্তির মুহূর্ত। আহমেদ ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এখনও ঘুমের আড়ষ্টটা, কিন্তু যখন সে রোজার মুখের দিকে তাকালো, বুঝল এই সকালটা অন্য সব দিনের মতন সাধারণ নয়। এক নিঃশব্দে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল, চোখে এক গভীর মমতার ছাপ, যেন প্রকৃতির সাথে মিলে আজ তাদের মনের ভাষাও বদলে গেছে। বাইরে এখনও বৃষ্টির পরে পড়ে থাকা ফোঁটাগুলো লতা পাতায় ঝুলছে। সূর্যের কোমল আলো সেগুলোতে যেন হীরের মতো ঝিকিমিকি করছে। আহমেদের চোখ খুলতেই প্রথমে সে রোজার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রোজার চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে তার কাঁধে, চোখে যেন গভীর রাতের স্বপ্নের ছায়া। আহমেদ একটুও নড়ল না, যেন এই মুহূর্তটি আরও কিছুক্ষণ নিজের করে রাখতে চায়। রোজার মুখে তার চোখে পড়ল এক গভীর প্রশান্তির ছাপ,
আর নরম আলোতে সে যেন আরও সুন্দর লাগছে। আহমেদ ধীরে ধীরে হাত বাড়িয়ে রোজার কপালের ওপর দিয়ে কয়েকটা চুল সরিয়ে দিল। সে মৃদু হেসে কণ্ঠে এক আবেগঘন কোমলতা এনে বলল, শুভ বিকেল মাই কুইন। রোজার চোখে এক ঝলক লজ্জা মিশে গেল, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। আহমেদ এবার দুষ্ট হেসে বলল, ইউ আর লুকিং সো হট বেব। রোজা এবার চোখ পাকিয়ে তাকালো। আপনি আবার শুরু করলেন? আহমেদ হাসতে হাসতে তার হাতটি ধরল, আঙুলগুলো আলতোভাবে ছুঁয়ে বলল, আমি তো এখনো কিছু করিনি। আপনাকে আর কিছু শুরু করতে হবে না, সরুন তো, উঠে পড়ুন। হাই আল্লাহ, এই 73 কেজির বস্তাটাকে ওপরে নিয়ে আবার সরাতে চেয়েছিলাম। খুবই ভারী আপনি, উঠে পড়ুন, ভর্তা হয়ে যাচ্ছে। আহমেদ কাতর চোখে তাকিয়ে বলল, সারা রাত থাকলাম তখন ভার পেলে না, ভর্তা হলে না, এখন একটু আছি আর তোমার ভার লাগছে। রোজা কোনো ভাবান্তর না করে রুষ্ট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ এখন লাগছে, তখন লাগছিল না, কারণ তখন আমার মুড ছিল, এখন মুড নেই। আমার থেকে একদম 10 হাত দূরে থাকবেন। দূরে মানে বোঝেন তো, এই যে একদম দূরে। আহমেদ খানিকক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বেশ ভালোই বুঝল রোজা সবার সামনে তাকে আবারও ইগনোর করবে। এই মেয়ে শুধুমাত্র কিছু সময়ের জন্যই আগের রোজাতে রূপান্তরিত হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ শেষবারের মতন আকুতি ভরা কণ্ঠে জানালো, তোমার কপালে যদি একটা চুমু না খায় তাহলে আমার সকালটাই তো অসম্পূর্ণ থেকে যাবে। একটা ছোট্ট চুমু খেয়ে নেই, ঠিক আছে? রোজা এবার অন্যদিকে ফিরে হালকা হেসে তার মাথা নিচু করে আহমেদের কাঁধে রাখল। অনুমতির অপেক্ষায় রইল না আহমেদ। টুপ করে তার কপালে ছোট্ট চুমু খেল। এই ছোট্ট মুহূর্ত তাদের মধ্যে যেন সবকিছু থেমে গেল। সকালের আলো, বাইরে বৃষ্টির ফোঁটা, আর ঘরের ভেতরের উষ্ণতা। দুজনে অনুভব করলো যে এই শান্ত নির্ভেজাল ভালোবাসায় মিশে আছে একটা নতুন দিনের সম্ভাবনা। আর তাদের মাঝে কোনো দূরত্ব নেই। রোজা মৃদু গলায় বলল, এখন উঠে পড়ুন, ওরা চলে আসলো বলে। আহমেদ রোজার হাত আরো শক্ত করে ধরল, মৃদু হেসে বলল, এভাবেই প্রতিটা সকাল তোমার সাথে কাটাতে চাই মাই কুইন, যেন পৃথিবীর সব সৌন্দর্য আমাদের আশপাশে ঘুরে বেড়ায়। শ্যামপুর এক অদ্ভুত নির্জনতার মাঝখানে অবস্থিত, যেন প্রকৃতির বুকের ওপর ছড়িয়ে থাকা এক নিঃশব্দ অঞ্চল। এখানে দিনের বেলায়ও কোনো শব্দ নেই, মানুষের চলাফেরা নেই। পাহাড়, বন আর পরিত্যক্ত গাছপালার ছায়ায় ঢাকা পড়ে আছে পুরো এলাকা, যেন প্রকৃতি এখানে একমাত্র সঙ্গী। রাতে সেই নির্জনতা আরও গাঢ় হয়ে আসে। এক অদ্ভুত নিস্তব্ধতার ভেতর জেগে থাকে শুধুই বাতাসের হালকা গুঞ্জন। রোজা আর আহমেদ শ্যামপুর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আকাশে হালকা মেঘ, ভেজা মাটির গন্ধ ও বাতাসে ভেসে বেড়াচ্ছে। রোজা জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। দূরে কিছু অচেনা পাখির ডাক শোনা গেল, অদ্ভুত, যেন কোনো অজানা সংকেত পাঠাচ্ছে। আহমেদ পেছনে এসে দাঁড়িয়ে বলল, রোজা, আজকে গিয়ে আগে যাবার বিষয়ে একটু ভালো করে খোঁজখবর নেবে। আমার কেন যেন মনে হচ্ছে যাবা শুধুমাত্র কয়েকদিন ধরে নয়, ও অনেকদিন আগে থেকে জেকের সাথে যুক্ত। রোজা সম্মতিতে মাথা নাড়ল। তার চোখের কোণে অদ্ভুত এক ভাবনা। হ্যাঁ, গত রাতে এত কিছুর মধ্যে কথাগুলো মাথায় আসেনি। এখন মনে হচ্ছে জেভার জেকে আসলেই একসঙ্গেই যুক্ত, সম্পর্কে হয়তো কিছু একটা হবে। এখন ডিরেক্ট আগে হসপিটালে যাব, এরপর সিআইডি অফিসার আকরাম চৌধুরীর কাছে এই বিষয়ে কথা বলার জন্য যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রিয়াদ এবং নাহিদ গাড়ি নিয়ে চলে আসলো। আহমেদ রোজা কোনোরূপ সময় নষ্ট না করে শ্যামপুর থেকে বেরিয়ে পড়ল। শহরে পৌঁছানোর সাথে সাথে আহমেদ আগে রোজাকে নিয়ে হাসপাতালে গেল। রোজার আহত পাটা ঠিকঠাক করে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধপত্র কিনে তারা আবারও বেরিয়ে পড়ল। গাড়িতে বসে রোজা এবার আহমেদকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কোথায় নামিয়ে দেব? আপনি তো আবার সেলিব্রিটি মানুষ, যেখানে সেখানে নামিয়ে দেওয়া যাবে না, ফ্যান ফলোয়ার্স তো হুমড়ি খেয়ে পড়বে। রোজার কথা শোনার সাথে সাথেই সামনে বসে থাকা রিয়াদ এবং নাহিদের ভ্রু কুঁচকে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে ভ্রু উচালো, বোঝার চেষ্টা করলো বিষয়টা। নাহিদ মনে মনে বলে উঠল, ব্যাপার কি ম্যাম এমন স্বাভাবিকভাবে কথা বলছে কেন? স্যারের সাথে কি তাহলে সবকিছু ঠিক হয়ে গেল? আলহামদুলিল্লাহ, ভালোই হলো। রিয়াদ লুকিং গ্লাস দিয়ে রোজাকে একবার দেখে নিল, মনে মনে বলে উঠল, না, ম্যামকে দেখে তো মনে হচ্ছে না যে রেগে আছে বা তাচ্ছিল্য কথাগুলোও বলছে। তাহলে কি সত্যি সত্যি? এই খুশি খবরটা তো অহনার নুরাকে দিতে হচ্ছে।
রিয়াদ কোনো মতে সাবধানতার সাথে নিজের পকেট থেকে ফোন বের করে মেসেজ করে দিল অহনাকে। আহমেদ রোজার দিকে তাকিয়ে বলল, আমাকে কোথাও নামিয়ে দেওয়া লাগবে না, আমি তোমার সাথে যাব। রোজা ভ্রকুচকে বলল, আমার সাথে মানে ফ্ল্যাটে? আহমেদ মাথা নাড়ালো। রোজা চিন্তিত স্বরে বলল, আজ আপনার কোনো কাজ নেই? রেকর্ডিং কনসার্ট কিছুই নেই? আহমেদ বলল, ছিল, ক্যান্সেল করে দিয়েছি, মুড নেই এখন। আর গাড়িটাও পুড়ে গিয়েছে। আজ রাতে একটা গাড়ি কিনতে হবে, তারপর কাল থেকে কাজ শুরু করব। রোজা বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ালো। এবার একটু ইতস্তত বোধ করে বলল, আপনি এবারও ওই ডার্ক ব্লু রঙের গাড়িটাই কিনুন। রিয়াদ এবং নাহিদের এবার মনে হলো তারা যেন স্বপ্ন দেখছে। দুজন দুজনের দিকে কাতর চোখে তাকালো। আহমেদ দুষ্টুমি করে বলল, কেন, তোমার বুঝি ওটা খুব পছন্দের ছিল? রোজা অন্যদিকে ফিরে বলল, না তেমন না, গাড়িটা অনেক সুন্দর ছিল, আর ওই গাড়িটার সাথে আপনাকে বেশ ভালো মানায়, এই আর কি। স্বপ্ন দেখছে কিনা নিশ্চিত হতে নাহিদ এবার নিজেই নিজেকে চিমটি কাটলো। সাথে সাথে করে আর্তনাদ দিয়ে উঠল। রোজ এবং আহমেদও চমকে তাকালো। আহমেদ তো বলে উঠল, কি ব্যাপার নাহিদ, চেঁচালে কেন? নাহিদ মাথা চুলকে বলল, হ্যাঁ মানে না স্যার, ওই যে মশা, ভোরবেলা খুব মশা থাকে জানেই তো, মশা কামড়েছে, হে হে। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নাহিদকে। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনকে এদিকে মনোযোগ দিতে বলেছে কে? নাহিদ এবং রিয়াদের চোয়াল ঝুলে পড়ল। তাদের ম্যাম বুঝে ফেলেছে। রোজা এবার বলে উঠল, সামনে তাকাও, ঠিকঠাক গাড়ি চালাও। নাহিদ বোকার মতন বলে উঠল, ম্যাম আমি তো গাড়ি চালাচ্ছি না, রিয়াদ চালাচ্ছে, তাহলে আমি কি করব? রিয়াদ অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। রোজা বাঁকা হেসে বলল, তুমি সামনে তাকিয়ে রাস্তা চলা যানবাহনগুলো পর্যবেক্ষণ করো, আর গুনতে থাকো গাড়িগুলো ফ্ল্যাটে গিয়ে আমি শুনবো যে ভোরবেলা কয়টা গাড়ি গিয়েছে এই রাস্তা। নাহিদ সরল মনে মাথা নাড়ালো। ওকে ম্যাম।